আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের কবিতা অংশ থেকে বঙ্গভূমি কবিতা আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, বঙ্গভূমির প্রতি কবিতা লিখেছে কে? মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, প্রশ্ন আসবে যে বঙ্গভূমি কবিতার লেখকের নাম কি? মাইকেল মধুসূদন দত্ত। তারপরে এই যে মাইকেল শব্দটা কেন ব্যবহার করা হয় তার নামের পূর্বে সে সম্পর্কে প্রশ্ন আসতে পারে। মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান যখন দীক্ষিত হয় তারপর থেকে তার নামের পূর্বে এই মাইকেল শব্দটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আর এই মাইকেল মধুসূদন দত্তর আর বিশাল আলোচনা আছে, পর্যায়ক্রমে তোমরা জানতে পারবে। তাহলে আমরা আজকে আলোচনা শুরু করি। চলো, তোমরা এই গল্পটা ভালোভাবে পড়ে নিবে। আর বঙ্গভূমির প্রতি কবিতার লিখছে কে ভাবে নামটা মুখস্থ মনে রাখবা। পরীক্ষা প্রশ্ন এমসিকিউ আকারে আসবে। রিডিং পড়ে নেবা কবিতাটা। আমরা এখন এই যে শব্দ অর্থ ঠিক আছে সেখান থেকে আলোচনা শুরু করব। দেখো, বলা আছে মিনতি। মিনতি শব্দের অর্থ কি? বিনীত প্রার্থনা। ঠিক আছে, এগুলো থেকে এমসিকিউ প্রশ্ন আসবে, অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, অথবা সৃজনশীলের ভিতরে ক নম্বরে আসবে। পরমাদ অর্থ কি? কুমার অথবা ভুল ভ্রান্তি, যে কোনো একটা দিলে চলবে। আমার বলছে কি কোকনদ, লালন পদ্ম। কোকনদ শব্দের অর্থ কি? লালন পদ্ম। এখানে পরীক্ষা প্রশ্ন আসছে বিগত দিনে। নীল শব্দের অর্থ কি? পানি বা জল। দেখো যে নদীকে নীর, নীল শব্দের অর্থ কি? পানি বা জল। খেয়াল রাখবা। সমন অর্থ কি? মৃত্যুর দেবতা। মন অর্থ মৃত্যুর দেবতা। মৌখিকা শব্দের অর্থ কি? মাছি। শ্যামা, শ্যামা জন্মান্দে অর্থ কি? শ্যামাল, শ্যামল জন্মভূমি অর্থে। শ্যামা জন্মান্দে অর্থ কি? শ্যামল জন্মভূমি অর্থে। বর, বর শব্দের অর্থ কি? আশীর্বাদ। মানস শব্দের অর্থ কি? মন। তামরস শব্দের অর্থ কি? পদ্ম। শরতে শব্দের অর্থ কি? শরৎকাল বোঝাতে এই শরতের শব্দটা ব্যবহার করা হয়েছে। তোমরা চমৎকার এই শব্দগুলো ভাবে পড়ে নেবা। এখন দেখো যে বঙ্গভূমির প্রতি কবিতা পাঠের উদ্দেশ্য কি আমরা জানবো। এই কবিতা পাঠের মাধ্যমে স্বদেশের প্রতি শিক্ষার্থীর মনে শ্রদ্ধা ও বিনয় ভাব জেগে উঠবে। বোঝা গেল কি এই বঙ্গভূমি কবিতা শিক্ষার্থীরা পড়ে তাহলে তাদের স্বদেশের প্রতি মানে কি নিজ দেশের প্রতি শ্রদ্ধা ও বিনয় ভাব জেগে উঠবে। বিদেশের ঐশ্বর্য ও জৌলুস সত্ত্বেও নিজ দেশের প্রতি মনের গভীর আগ্রহবোধ সৃষ্টি হবে। মানে এই যে বঙ্গভূমির কবিতা আছে লেখছে কে? মাইকেল মধুসূদন দত্ত। উনি কিন্তু আমাদের এই বাংলাদেশের একসময় বাংলাদেশের প্রগতি ছেড়ে বিলেতে ভারত জন্মান। সেখানে যে কি ইংরেজি সাহিত্যে চর্চা শুরু করেন, কিন্তু সে জনপ্রিয়তা করতে না পারার কারণে তিনি মনে করছেন যে আমার দেশে ফিরে যাওয়াই উচিত এবং দেশের দিয়ে আমার নিজ দেশের প্রকৃতি নিয়ে গবেষণা করাই ভালো হবে। কিন্তু তারপর থেকেই এই তার স্বদেশের প্রতি একটা ভালোবাসা জাগ্রত হয়। সেখান থেকে কিন্তু এই বঙ্গভূমির প্রতি কবিতা মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন। এজন্যই বলছেন যে বিদেশে থেকে আমি যতই ভালো পরিবেশ ভোগ করি না কেন, কিন্তু নিজ দেশের প্রতি তার মনের গভীরে আগ্রহবোধ সৃষ্টি হবে এই বঙ্গভূমি কবিতা পড়ার পরে। পাঠ পরিচিতি। এবার আমরা এই যে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বিস্তারিত জানব। দেখো, মাইকেল মধুসূদন দত্ত রচিত কয়েকটি গীতিকা কবিতা একটি হচ্ছে বঙ্গভূমির প্রতি। তাহলে মাইকেল মধুসূদন দত্ত অনেকগুলো গীতি কবিতা রচনা করেছেন বা লিখেছেন। এখন গীতি কবিতা মানে কি? গান। ঠিক আছে, আমি তো থেকে এই যে বঙ্গভূমির প্রতি একটি এই কবিতায় স্বদেশের প্রতি মানে খেলা, স্বদেশ মানে কি নিজ দেশের প্রতি কবির
শ্রদ্ধা ও একাগ্রতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে, মানে নিজ দেশের প্রতি কবির ভালোবাসা প্রকাশ পেয়েছে। মূল কথা হলো এটা। দেশকে কবি মা হিসেবে কল্পনা করেন। প্রশ্ন আসতে পারে, কোন কবি দেশকে মা হিসেবে কল্পনা করেছেন বা ভেবেছেন? মাইকেল মধুসূদন দত্ত নিজেকে ভেবেছেন তার সন্তান। চিন্তা করছেন, মাইকেল মধুসূদন দত্ত মনে করেছেন যে এই দেশের সন্তান, তিনি দেশটাকে মা হিসেবে কল্পনা করেছেন। প্রবাসী মধুসূদন ভেবেছেন, এই যে দেখো আমি বলেছিলাম যে প্রবাসী মধুসূদন বলেছেন বা ভেবেছেন, অর্থ হলো কি এই মধুসূদন আমাদের দেশ থেকে বিদেশে চলে গেছিল, সেখানে তার দেশের প্রতি যখন ওই দেশে নিয়ে ইংলিশ সাহিত্য লিখতো, লিটারেচার লিখতো, তখন তার মানুষের কাছে কি গ্রহণযোগ্যতা পায় না, তখন সে নিজের দেশের প্রতি ভালোবাসা দেখায়, আর তখন কবিতা লেখা শুরু করে দেশের প্রতি নিয়ে, দেশের প্রকৃতি নিয়ে, দেশকে নিয়ে, যেটা বলছে কি প্রবাসী। ঠিক আছে, মা যেমন সন্তানের কোনো দোষ মনে রাখে না, দেশ মাতৃকাও তার সব দোষ ক্ষমা করে দেবেন। এই কথার মূল অর্থ হইল যে মাইকেল মধুসূদন দত্ত আমাদের দেশ ছেড়ে বিদেশে বাড়ি জমেছেন, সেখানে ইংরেজি সাহিত্য লিখেছেন, সেখানে কোনো সমাধান করতে পারেননি। তিনি ভাবছেন আমি তো বিদেশে আয় করছি, আমার দেশ আমাকে ঘৃণা করবে না, ভালোবাসবে, আমি যদি দেশের প্রতি দেশের প্রতি কি ভালোবাসা দিতে পারি, তখনই তার মানে প্রশ্ন জাগে যে আমি দেশ মাতৃকে নিয়ে কবিতা লিখবো, দেশকে নিয়ে কিছু লিখবো, তখন দেশ আমাকে ভুলে যাবেন না, দেশ আমাকে ক্ষমা করে দেবেন, আমার সব দোষ ক্ষমা করে দেবেন দেশ মাতৃকা। মানে কি সে দেশের কথা বলছে। অবশ্য তিনি বিনয়ের সঙ্গে এও বলেছেন যে তার এমন কোনো মহৎ গুণ নেই যে কারণে তিনি স্মরণীয় হতে পারেন। তিনি আমার কথা বলছেন যে আমার কোনো গুণ নেই যে কারণে দেশ আমাকে স্মরণ রাখবে বা স্মরণ করবে। বিনয় কবি তাই দেশমাতৃকার কাছে এই বলে প্রণীত জানাচ্ছেন তিনি যেন দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকেন। তিনি জানাতে চাইছেন যে তিনি দেশের জন্য কিছু করতে পারেন না, ঠিক আছে, তিনি যা কিছু করেছেন বা যা কিছু করবেন দেশমাতৃকার স্মৃতিতে যেন তিনি পদ্মফুলের মতো ফুটে থাকেন। হ্যাঁ, অবশ্যই পদ্মফুলের মতো এখন ফুটে আছেন, সে কিন্তু আজকে আমাদের দেশে নাই, পৃথিবীতে নাই, সে গমন করেছেন, কিন্তু আমরা তার কবিতায়, গল্পে বা লেখকের যে সমস্ত কবিতা লেখছে, গল্প লেখছে, প্রাকৃতিক নাটক লেখছে, যত কিছু লেখছে না কেন, সবকিছু মাঝে কি আমরা এই মাইকেল মধুসূদন দত্তের নামটাকে মনে করি, নামটাকে স্মরণ করি, চিনি, জানি এই মাইকেল মধুসূদন দত্ত কাকতারি গ্রামে জন্মগ্রহণ করছেন। এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা আছে। ঠিক আছে, তাহলে এই ছিল মূলত এই পাঠ পরিচিতি। ঠিক আছে, তোমরা যদি এই পাঠ পরিচিতিটা ভালোভাবে পড়বে, আমি তোমাদের কাছে বলতেছি, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে গল্পটা বা কবিতাটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কয়েকবার রিডিং পারবা, তারপরে পাঠ পরিচিতি ভালোভাবে পারবা, মূলত চেষ্টা করবা যে কবিতার মাধ্যমে কি বোঝাতে চাইছে, কি বুঝতে চাইছে সেই বিষয়ে বুঝতে পারো, তাহলে তোমাদের এই কবিতার কোনো প্রশ্ন বা বাংলা গল্পের কোনো প্রশ্ন হুবহু মুখস্থ করতে হবে না, তোমরা গল্প বুঝে নিজের মতো করে লিখতে পারবা। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার পাঠ পরিচিতি আলোচনা করলাম, এখন কবি পরিচিতি সম্পর্কে জেনে নেই। দেখো কি বলছে কবি পরিচিতি। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রধান লেখক। মাইকেল মধুসূদন দত্ত কি ছিলেন? বাংলা সাহিত্যের প্রধান লেখক। তিনি মহাকাব্য, দেখো কি লিখছে, মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রশ্ন ইত্যাদি রচনা করে তিনি স্মরণীয় হয়ে আছেন। তিনি আমাদের মাঝে মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রশ্ন ইত্যাদি রচনা করে আমাদের কাছে চির স্মরণীয় হয়ে আছেন। মানে কি তিনি আমাদের মাঝে নাই, তার গান, গল্প, কবিতা সবকিছু আমাদের মাঝে বেঁচে আছে, আমরা পড়তেছি, দেখতেছি, তাকে স্মরণ করতেছি। এসব থেকে তার মনে কবি হওয়ার তীব্র বাসনা ছিল। তিনি মনে করেছিলেন বিলেতে না গেলে কবি হওয়া যাবে না। চিন্তা করছেন যে আমার দেশকে এক কথা তুচ্ছ করেছিল, যদি বিদেশে না যায়, বিলেতে না যায়, আর সে কি কবিতে পারবে না। দেখো এই বলছে বিলেতে গেলে সুবিধা হবে, এই আশায় তিনি বিদেশে গেছেন। তো ঠিক আছে, তিনি আবার কি ধর্মত্যাগ করে
খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, তিনি হয়তো আগে হিন্দু ধর্ম ছিলেন। আমি বলেছিলাম যে ফলে তার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়, কিন্তু তার এই যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার আগে মাইকেল শব্দ ছিল না। যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন তখন তার নামের পূর্বে এই মাইকেল শব্দটি ব্যবহার করা হয় বা যুক্ত করা হয়। পরে তিনি সত্য উপলব্ধি করতে পারেন এবং বাংলা সাহিত্যে রচনায় ব্রতী হন। বাংলা, ইংরেজি ছাড়াও তিনি হিব্রু, ফরাসি, জার্মান, ইতালিয়ান, তামিল, তেলুগু ইত্যাদি ভাষায় পারদর্শী ছিলেন। তিনি বাংলা ভাষায় প্রথম মহাকাব্য যে মেঘনাদ বধ কাব্য রচনা করেন। প্রশ্ন আসবে, বাংলা ভাষায় প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য কে রচনা করেন? মাইকেল মধুসূদন দত্ত। অথবা প্রথম বাংলা মহাকাব্যের জনক কে? মাইকেল মধুসূদন দত্ত। অথবা প্রথম বাংলা মহাকাব্যের নাম কি? মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছেন? মাইকেল মধুসূদন দত্ত। এটা থেকে অনেকগুলো প্রশ্ন বাংলায় ঘুরে ঘুরে করবো, ঠিক আছে? একটু ভালোভাবে বুঝে করবা। আবার তার হচ্ছে তো প্রশ্ন, একে বলে সভ্যতা। আবার দেখো যে আরো কিছু প্রশ্ন আছে, গুরু শালিকের গানেরও নাটক থেকে চণ্ডীষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, হত্যকাব্য কি? বীরাঙ্গনা। প্রশ্ন আসবে যে বীরাঙ্গনা হত্যকাব্য লেখছে কে? মাইকেল মধুসূদন দত্ত। আবার মাইকেল মধুসূদন দত্ত রচিত দুটি প্রশ্নের নাম লিখো, একে বলে সভ্যতা, গুরু শালিকের গানেরও। তার নাটক ছিল কি? চণ্ডীষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, নাটক লিখছিল। আরো বলছিলাম আমরা যে চতুর্থ 10পদী কবিতা বলি যে লেখছেন, এটা মূলত সনেট। এটা কি? মূলত সনেট। চতুর্থ 10পদী কবিতা বলি নামে একটি সনেট সংকলন রচনা করেন। তিনি 1824 খ্রিস্টাব্দে যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। এই মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে কোথায় জন্ম করছেন? যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করতেন, ওই যে কপোতাক্ষ নদের তীরে। 1873 খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। জন্ম তার 1824 খ্রিস্টাব্দে বাংলাদেশের যশোরের সাগরদাড়ি গ্রামে, সে 1873 খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করছে, ঠিক আছে? এখানে কি বলেছে? কর্ম অনুশীলন। আমার বলছে বঙ্গবইয়ের প্রতি শীর্ষক কবিতাটি নিয়ে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করো, সকল শিক্ষার্থীর অংশগ্রহণে। সকল শিক্ষার্থীর অংশগ্রহণে ক্লাসে এটা আবৃত্তি করার জন্য বলছে। শুদ্ধ উচ্চারণ, উচ্চারণের স্পষ্টতা, শ্রবণযোগ্যতা, বোধগম্যতা, আবেগ, অনুভূতি প্রকাশ ইত্যাদি বিবেচনায় রাখতে হবে। আমরা পড়বা, ঠিক আছে? রেডি? উচ্চারণ শুদ্ধ হইতে হবে, তারপরে স্পষ্ট হইতে হবে, যোগ্যতা হইতে হবে, বোধগম্যতা হইতে হবে, আবেগ অনুভূতির প্রকাশ পেতে হবে। এই বিবেচনায় রাখতে হবে এগুলো আর কি। মূল কথা হলো তোমার ক্লাসে বা বাসায় এটা শুদ্ধ করে সুন্দর করে রিডিং করবা, উচ্চারণ শুদ্ধ করে। এখন আমরা অনুশীলনের এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর জেনে নেব। দেখো 1 নম্বর কি বলছে? মৌখিকার সমার্থক শব্দ কোনটি? মৌমাছি, মাছি, বলতা, ফড়িং। মৌখিকার সমার্থক শব্দ কোনটি সঠিক? মাছি, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন, নরকুলের ধন্য কে? মহান ব্যক্তি যিনি কীর্তিমান, দীর্ঘজীবী মানুষ, মন্দিরের সেবক। নরকুলে ধন্য কে? যিনি কীর্তিমান। এই গণনা সঠিক, ঠিক আছে? নিচের কবিতাংশ পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও।
ক ওমা তোমার চরণ দুটি বকে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। আমার বলছে বাংলার হাওয়া বাংলার জল দে আমার করে খুশি তল। 3 নম্বর কি বলছে দেখো, এটা টপিক। কবিতাংশে বঙ্গভূমির প্রতি কবিতার কোন চরণটির ভাব প্রকাশ পেয়েছে? দেখো এখানে কি বলছে যে বঙ্গভূমির কবিতার কোন চরণটির ভাব প্রকাশ পেয়েছে সেটা বলছে। নাম্বার বলছে কি অমর করিয়া বর দেহ দাসে সুব্রদে। নাম্বার বলছে দেখো মা দাসের মনে এই মিনতি করি পদে। বলছে স্থির করে নীর আয় রে জীবন নদে। নাম্বার বলছে তবে যদি দয়া করো, তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো। দেখো এখানে এই খ নাম্বার সঠিক। দেখো মা দাসের মনে মিনতি করি, এই মিনতি করি পদে আর কি, এটা সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন বঙ্গভূমির প্রতি কবিতার মতো কবিতাংশে প্রকাশ পেয়েছে পদের প্রতি অনুরাগ, দেশের প্রতি গভীর শ্রদ্ধাবোধ, প্রশান্তি, নিচে কোনটি সঠিক? এখানে 3 সঠিক। রোমান সংখ্যা 1 2 3 গ নাম্বার সঠিক। ঠিক আছে, এখান থেকে ভালো হবে, এগুলো পড়ে নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা তৈরি ছিল, তোমার সুন্দর করে আজকে ক্লাসে দেখো। তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, সেখান থেকে দেখে নাও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।